ভারত এই বাস্তবতায় যে শেখ হাসিনাকে ফেরত দেবে না, এটি অবিশ্বাস করার মতো কোনো কারণ আপনি দেখছেন কিনা? অনেকেই বলছে এদেরকে ছাড় দেওয়া যাবে না, ওই আমাদের কর্মীদেরকে বলো ওই যে সবকিছু নিয়ে যেতে বলো। এর আগে তো বলছে যে আপনি লেথাল ওয়েপন্স ইউজ করেন এবং হেলিকপ্টার ইউজ করেন। প্রতিটা প্রতিষ্ঠানকে বাংলাদেশকে একটা তলাবাহী ইনজুরি এবং আমরা যাতে একটা ফেইল্ড স্টেট হিসেবে থাকি, এটার জন্য ভারত সবকিছু করেছে। ভারত বলেছে যে তারা এই রায়টিকে আমলে নিয়েছে এবং তারা বাংলাদেশের মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে। প্রশ্ন হচ্ছে, ভারত এই বাস্তবতায় যে শেখ হাসিনাকে ফেরত দেবে না, এটি অবিশ্বাস করার মতো কোনো কারণ আপনি দেখছেন কিনা? ওয়েল, ভারত কিন্তু আমলে নিয়েছে বলে নাই, বলছে ইট ওয়াজ নোটেড আমলে নেয়া, নোটেড জাস্ট রেকর্ড করা, আমলে নেয়া বা তারা অ্যাকনলেজ করা একই, কাছাকাছি, সম্পূর্ণটা না। এবং এটা আমরা নোটের বাংলা কি? নোটের বাংলা হচ্ছে রেকর্ডেড। এটা ইংলিশ রেকর্ড মানে হচ্ছে নথিভুক্ত। নোটেড আমলে নেয়া, হ্যাঁ হ্যাঁ, না আমলে বলতে অনেক সময় বলতে পারেন, যাই এনিওয়ে। এবং ওরা বলছে যে অনেকদিন পর, আমরা প্রায় অনেকদিন পর শুনলাম যে বাংলাদেশের জনগণের সাথে ওনারা সম্পর্ক করতে চায় বা করতে চায়। সত্যি করতে দেখেন, এই বিচার নিয়ে আমার এই যে ফ্রান্স থেকে যে ভাই বললেন, বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে শুধুমাত্র এককভাবে যদি বলি 2000-এর অধিক মানুষকে হত্যা হয় নাই, এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 জনে যে একবারে পুঙ্খানুপুঙ্খ হবে ওনারা ব্যাখ্যা এবং রেকর্ডভুক্ত করেছেন 15 আগস্ট পর্যন্ত। রাইট, ঠিক আছে, ওইটা কি সত্য না? এবং গত 15-17 বছরে দেশের জনগণ কি কয়েক হাজার লোক গুম হয় নাই? গুম করে কি হত্যা করা হয় নাই? এই প্রশ্নগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে দায়িত্ব কার? তাহলে প্রশ্ন হতে পারে, আপনি বলতে পারেন আমরা পারসেপশন ওয়াইজ দিলেও বিয়ন্ড দ্য রিজনেবল ডাউট ছাড়া অনেকের মৃত্যুদণ্ড হয় না। এখানে যদি একটা মার্ডারের ক্ষেত্রে প্রমাণিত হয় যেটা শেখ হাসিনা সুপ্রিম কমান্ডিং রেসপন্সিবল উনি আছেন, তাহলে এটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এখন বলি, দেখেন এইগুলার ক্ষেত্রে অনেকেই কিন্তু, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে আমরা প্রসিডিউরাল নিয়ে অনেক কথা বলতেছি, ফ্যাক্টগুলা নিয়ে অনেকে কথা বলতেছেন না। তাহলে যারা বাইরে থেকে অথবা দেশে কথা বলতেছেন, ওনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, ওনারা ডিফেন্সে যান না কেন? এখন তো সুযোগ আছে, অ্যাপিল করে আপনি ডিফেন্স করেন। এবং সবচেয়ে বড় জিনিস, দু একটা প্রসিডিউরাল এরর থাকবে না, যেটা আমি বলবো না, কিন্তু এটা 200% সত্য যে ঘটনা ঘটেছে এবং শি ইজ দ্য রেসপন্সিবল পারসন। আজকে যদি আজকে পর্যন্ত আপনি রেকর্ড দেখেন, উনি হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, ওনার সাথে যে কথোপকথন আজকে দেখলাম যেটা বের হয়েছে, অনেকেই বলছে এদেরকে ছাড় দেওয়া যাবে না, ওই আমাদের কর্মীদেরকে বলো ওই যে সব কিছু নিয়ে যেতে বলো। এটা হচ্ছে সব কিছু নিয়ে যেতে বলো, কিছুটা ইমপ্লাইড। এর আগে তো বলছে যে আপনি লেথাল ওয়েপন্স ইউজ করেন এবং হেলিকপ্টার ইউজ করেন। এই যে প্রশ্নগুলোর ক্ষেত্রে এটা আমার মনে করি এখন দেশপ্রেমিক না হলেও বাংলাদেশের সিটিজেন হলে বলতে হবে, ইয়েস শি ইজ দ্য রেসপন্সিবিলিটি, শি হ্যাজ গট অল দ্য রেসপন্সিবল ফর অল দ্য মার্ডার্স। এখন তাকে যেটা করতে হবে, সবাই আমরা বলে দিই উনি দেশে যাক অথবা দেশে গিয়ে ওই কেসটা ফেস করুক। এখন বলতে পারেন দেশে যাওয়ার মতো পরিবেশ, এই পরিবেশের জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো পরিবেশটুকু দেওয়ার, অনিয়ারে বললাম পরিবেশটা দেওয়া হোক। আওয়ামী লীগ যেসব নেতাদের বিরুদ্ধে যার মামলা আছে, আপনার মৃত্যুদণ্ড অথবা মার্ডারের কেসগুলো আছে, সবার সিকিউরিটি দেওয়া হোক, ওনাদেরকে প্রপার আইনি সহায়তা দিয়ে মামলাগুলো ওনারা ফেস করবে। এই ক্ষেত্রে তখন আমি ভারতের ক্ষেত্রে আসবো। ভারত আমাদের দুর্ভাগ্য সত্যিকার চুক্তি আছে, ওরা একটা ক্লজ বলবে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভারত তো গাড় জোরে অনেক কিছু করে দুনিয়াতে, পৃথিবীতে আছে যে যদি মনে করে না, রাইট, অনেক কিছু তো আমাদের এদেশ থেকে কিন্তু অনুপ চেটিয়াকে ভারত ফেরত নিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এরা হয়তো নাও দিতে পারে, দিবে না। আমি বলি কারণটা কি, দেখেন পার্শ্ববর্তী দেশগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন জিওপলিটিক্যাল গ্রাউন্ডে ওরা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি চ্যালেঞ্জিং কান্ট্রি থাকে অথবা স্ট্র্যাটেজিক্যালি কমপ্লেক্স রিলেশন থাকে। আমাদের ক্ষেত্রে রিলেশন ছিল না, উই আর দ্য সাবঅর্ডিনেট টু দ্য ইন্ডিয়া।
তো এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আপনি বলতে পারেন স্পেনের সাথে পর্তুগালের নেইবারিং কান্ট্রি, বাট ওরা 100 বছরের অধিক সময়ে যুদ্ধ করার পরে একটা সমতাভিত্তিক একটা অবস্থানে আসছে। আমরা কিন্তু এই অবস্থানে পাকাভুক্ত করতে পারি নাই। আমাদের আর্মির যে সময় ট্রেনিং দেওয়া হতো, আপনি তো আর্মির কিছুটা ব্যাকগ্রাউন্ডে হয়তো ছিলেন, প্রথমে ইন্ডিয়াকে টার্গেট, নেবারিং কান্ট্রিকে টার্গেট করেই আপনার শত্রুকে তাকে টার্গেট ট্রেনিং দেওয়া হয়। এটা কিন্তু আমাদের পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দিয়ে এটা উঠানো হয়েছিল। এখন আমাদের শত্রু রাষ্ট্র কে হবে? নেবারিং কান্ট্রি ইন্ডিয়া হবে এবং মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ হতে পারে। এই যে পরম্পরাগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে, বাংলাদেশকে একটা তলাবিহীন জুরি, এবং আমরা যাতে একটা ফেইল্ড স্টেট হিসাবে থাকি, এটার জন্য ভারত সব কিছু করেছে। ধন্যবাদ। এই ক্ষেত্রে ভারতের দেওয়া নেওয়া এটা নিয়ে সত্যিকার অর্থে একাডেমিক ডিসকাশন মানে আমি ওকেজও মনে করি, মানে ওটা কোনো অর্থ বহন করে না। কারণ ভারত তো চাবি, আপনি জাস্ট আমি 1 মিনিটে বলি, ভারতটা দেখেন কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশের এই যে মামলার রায় হয়েছে, ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক 1971 সাল থেকে শুরু করে পরবর্তীতে যে সম্পর্কে অভিযোগ আছে গত 15 বছরে, ভারতের সাথে সম্পর্কের মাত্রাটা বাংলাদেশের সাথে ভারতের জনগণের নয়, ভারত সরকারের সাথে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেই বাস্তবতা আপনার কাছে কি মনে হয় ভারতে এখন বিজেপি আছে, পরবর্তীতে ইন্ডিয়া কোয়ালিশন যদি আসে, রাহুল গান্ধী বা কংগ্রেসের নেতৃত্বে যদি ইন্ডিয়া কোয়ালিশন আসে, এই পরিবর্তন হবে কি হবে না? এটা তো ভারতের জন্য সৌভাগ্য আর আমাদের দুর্ভাগ্য। ভারত কিন্তু এই একটা জায়গায় ওদের দেশের ক্ষেত্রে ওরা সবাই একাট্ট, এবং শেখ হাসিনা ভারতে পলায়নের পরও কিন্তু আমরা দেখছি সর্বদলীয়ভাবে তারা মিটিং করে ওরা এক পক্ষ নিছে। ওরা যদিও বিজেপিকে একটা ধর্মান্ধ পার্টি বলে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের জনগণের ক্ষেত্রে ওরা কিন্তু সবসময় অপোজিশনে থাকে। ভারত যেটা বলি আপনাকে, এটা অভিযোগ না। আপনি 2018 ইলেকশন দেখেন, প্রণব মুখার্জির মানে ডিরেকশনে কিন্তু ইলেকশন হয়েছিল। 14 ইলেকশন এই সুজাতা সিং যে পররাষ্ট্র উপদেষ্টা সচিব আসছিল বাংলাদেশে, 18-24 বলি, সবগুলাতেই ভারত প্রকাশ্যভাবে যে ঘটনাগুলো ঘটিয়েছে। এক্ষেত্রে ভারত আমাদের, আমি বলবো এটা স্ট্র্যাটেজিক্যালি চ্যালেঞ্জিং, অথবা আমাদের এখন সরকার যদি পরিবর্তন হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার তো চলে যাবে ফেব্রুয়ারির পর, ইলেকশনের পর, সরকার পরিবর্তন হলেও এই পরিস্থিতির পরিবর্তন হবে কিনা? আমরা মনে করি দেশের এই ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিসমূহ একাত্ম থাকতে হবে। যার যার ইলেকশন ক্যাম্পেইন করবে তার ম্যানিফেস্টো দিয়ে একটা জায়গায় আমরা এক থাকি, যেটা আমাদের, আমি একটু অফ এয়ারে বলছিলাম যে 71-এর পরে যে বর্তমান যে সিচুয়েশনটা আমরা ফেস করতেছি, 54 বছর পিছনে আমরা, 71-এর পরে এই সিচুয়েশনটা হওয়া উচিত ছিল, হয়তো আমরা অনেকটুকু আগ বাড়তাম 71-এর পরে শুরু হলে। এই মাত্র শুরু হয়েছে একটা টিচিং পিরিয়ড। এখানে এক ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের ভিতরে কিছুটা দ্বিমত থাকবে, একে অন্যের ভিতরে কম্পিটিশন থাকবে। এই কম্পিটিশনের পরে একটা জায়গায় যাতে আমরা একাত্ম থাকি বাংলাদেশের প্রশ্নে, এবং আওয়ামী লীগ যারা ফেসিস্ট এবং ইন্ডিয়ার তাবেদারি করে যারা রাজনীতি করতে চায়, অথবা ইন্ডিয়াকে বগলে রেখে যারা রাজনীতি করতে চায়, সহজ কথায় আপনি ইন্ডিয়া তো ওনারা বলছে মিলিটারি অ্যাকশন নেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে। অতএব এটা আওয়ামী লীগ, আমি মনে করি যদিও কোনো সময় রাজনীতি করতে চায়, আওয়ামী লীগ হিসাবে না, এই স্ট্র্যাটেজি চেঞ্জ করে বাংলাদেশের পক্ষে রাজনীতি করতে আসুক, এবং আমরা অনেক দিন পর বাংলাদেশের পক্ষের যে রাজনৈতিক শক্তিসমূহ আছে তার ভিতরে যে কম্পিটিশনটা হেলদি কম্পিটিশন হোক, এটা বজায় থাকলে আমরা মনে করি ভারত বাধ্য হবে আগামী দিনে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের সম্পর্ক করতে। অসংখ্য ধন্যবাদ।